এতদিন পর এই ভরা, এই রং, এটা হতেই পারে না। ৩ মাস ধরে বৃষ্টি নেই। যে নদী এই গ্রামের প্রাণ, সেই নদীর তলা এখন ফাটা মাটি। সুলতান প্রতিদিনের মতো জাল নিয়ে নদীর ধারে যায়, কিন্তু আজ জাল ফেলার মতো পানিই নেই। এত বছরে এমন শুকনো নদী দেখিনি। কি হচ্ছে এসব? গত ৩ মাসে এক ফোঁটা বৃষ্টি নেই, মাছও নেই। কি খাবো আমরা এবার? বাবা, বাবা, ওই দেখো, নদীর মাঝখানে কি যেন চকচক করছে। কোথায়? আমি তো কিছু দেখছি না রফিক। তুই কি সূর্যের আলোয় ভুল দেখছিস? না বাবা, সত্যি, ওই তো শুকনো তলার মাঝখানে একটা বিশাল কিছু নড়ছে, যেন মাটির নিচ থেকে উঠে আসছে। একটা বিশাল কালো সোনালি ফনা মাথা তুলে আবার মাটিকে মিলিয়ে যায়। সুলতানের মুখ ফ্যাকাশে হয়ে যায়। না, এতদিন পর এই ভরা, এই রং, এটা হতেই পারে না। বাবা, তুমি কেমন যেন ভয় পেয়ে গেলে। তুমি কি চেনোই সাপটাকে? এত বড় ফনাওয়ালা সাপ তো আমি জীবনে দেখিনি। কিছু না বাবা, চলো বাড়ি চলো। রোদ চড়া হয়ে যাচ্ছে, দেরি হলে তোর মা চিন্তা করবে। বাবা, তুমি মিথ্যে বলছো। তোমার হাত কাঁপছে, কপালে ঘাম। এই সাপ দেখে তুমি এত ভয় পেলে কেন? বললাম তো বাড়ি চলো, এখন এসব কথা বলার সময় না। সুলতান দ্রুত পা চালায়। রফিক পেছন ফিরে আরেকবার নদীর দিকে তাকায়। শুকনো মাটিতে একটা বিশাল সাপের গতিপথের ছাপ স্পষ্ট। বাবা কখনো এভাবে ভয় পান না। কিছু একটা লুকাচ্ছেন তিনি, নিশ্চিত। সেই রাতে সুলতান ঘুমাতে পারে না। মাঝরাতে বাইরে ফসফস শব্দ শুনে জানালার পাশে যায়। মনের ভুল হবে হয়তো। এত বছর পর ও কেন আসবে? আমি না, ওঠো। কি হলো? এত রাতে চিৎকার করো কেন? উঠোনে কিছু একটা আছে, বিশাল, ফণা তোলা। আমি তো কিছু দেখছি না সুলতান। তুমি স্বপ্ন দেখেছো হয়তো। হ্যাঁ, হয়তো স্বপ্নই দেখেছি। ঘুমাও তুমি। কিন্তু সুলতান সারা রাত জেগে থাকে, জানালার দিকে তাকিয়ে। বাইরে থেকে মাঝে মাঝে ঘষ্টানোর মতো শব্দ ভেসে আসে, যেন কিছু একটা বাড়ির চারপাশে ঘুরছে। মাঝরাতে হঠাৎ জানালায় দুটো সোনালি চোখ জ্বলে ওঠে। এ কি? বাবা, কি হয়েছে? তুমি এভাবে চিৎকার করলে কেন? চোখ, জানালায় দুটো চোখ ছিল, সোনালি, আগুনের মতো জ্বলছিল, সরাসরি আমার দিকে তাকিয়েছিল। এই দাগ দেখো, এটা তো নখের বা দাঁতের মতো। সুলতান, এবার আর অস্বীকার করার উপায় নেই। বাবা, এই সাপ কি তোমাকে চেনে? তোমাকে কেন খুঁজছে বারবার? হ্যাঁ রফিক, ও আমাকে চেনে। বহু বছর আগে ওর সাথে আমার একটা কথা ছিল, একটা প্রতিশ্রুতি। আমি সেটা ভেঙেছিলাম। সুলতান, আর কতদিন লোকাবে? প্রতি রাতে ও আসছে, প্রতিদিন তুমি আরো ভয় পাচ্ছ। এভাবে চলতে পারে না। জানি আমি না, কাল সকালে আমি সব বলবো। আজ রাতটা আমাকে শুধু কাটাতে দাও। মা, বাবা নদীর ধারে কি যেন দেখে এমন ভয় পেয়ে গেল। তুমি কিছু জানো? কি দেখেছে তোর বাবা? একটু খুলে বলতো। একটা বিশাল কালো ফণাওয়ালা সাপ, প্রায় 10 হাত লম্বা হবে। মাটি ফেটে বেরিয়ে আবার মিলিয়ে গেল। বাবা বলল, এতদিন পর এটা হতেই পারে না। কালো সাপ? তুই নিশ্চিত এটা সাপ ছিল, সাধারণ কোনো প্রাণী ছিল না তো? হ্যাঁ মা, একদম নিশ্চিত। এত বড় সাপ আমি জীবনে দেখিনি। আর ফণাটা এত চওড়া ছিল, যেন ছাতার মতো। এটা মানে কি মা? বাবা কি আগেই সাপটা দেখেছিলেন? রফিক, কিছু কথা আছে যা তোর বয়সে বলা ঠিক হবে না মনে করতাম। ভেবেছিলাম বড় হলে বলবো, কিন্তু এখন মনে হচ্ছে তোর আজই জানা দরকার। কি কথা মা? বলো আমাকে, ভয় পাবো না। তোর জন্মের আগে এই গ্রামে একবার ভয়ঙ্কর বন্যা হয়েছিল। 7 দিন ধরে অবিরাম বৃষ্টি, নদীর পানি বাড়তে বাড়তে ঘরের চাল পর্যন্ত ছুঁয়ে গিয়েছিল। পুরো গ্রাম ডুবে যাওয়ার মুখে ছিল। তারপর কি হলো মা? তোর বাবা তখন সাহস করে নদীর ধারে গিয়ে একটা বিশাল সাপের সাথে দেখা করেন। সেই সাপ শঙ্খচূড়, বন্যা থামানোর ক্ষমতা রাখে।
তোর বাবা কাকুতি মিনতি করেন গ্রাম বাঁচাতে। আর শঙ্খচূড় কি রাজি হয়েছিলেন? হয়েছিলেন, কিন্তু একটা শর্তে। শঙ্খচূড় বন্যা থামাবেন, বিনিময়ে তোর বাবা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রথম সন্তান বড় হলে নদীর সেবায় সন্তানকে উৎসর্গ করবে, শঙ্খচূড়ের সঙ্গী রক্ষক হয়ে থাকবে। প্রথম সন্তান মানে আমাকে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমার জন্মেরও আগে? হ্যাঁ রফিক, তুই। আর তুমি এতদিন এটা লুকিয়ে রেখেছিলে? আমি বলতে চেয়েছিলাম রফিক, কিন্তু তোর বাবা প্রতিবার বলতেন সময় হলে বলবে, এখন না। আমারও ভুল হয়েছে চুপ থেকে। বাবা, মা সব বলেছে। তুমি আমাকে জন্মের আগেই শঙ্খচূড়ের কাছে দিয়ে দিয়েছিলে। তুই তখন জন্মাসনি। আমি জানতাম না তুই কেমন হবি, কি চাইবি, তোর নাম কি হবে। আমি শুধু জানতাম তখন গ্রাম বাঁচানো দরকার ছিল, নইলে সবাই ডুবে মারা যেত। তাহলে অন্তত আমি বড় হওয়ার পর বলতে পারতে। তুই ঠিক বলছিস, আমার ভয় আমাকে চুপ করিয়ে রেখেছিল। আর এখন নদী শুকিয়ে যাচ্ছে কেন বাবা? এটাও কি শঙ্খচূড়ের সাথে সম্পর্কিত? হ্যাঁ, তুই যখন 5 বছরে জ্বরে খুব অসুস্থ হয়ে পড়েছিলি, 3 দিন জ্ঞান ছিল না তোর। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম শঙ্খচূড় হয়তো তোকে নিতে আসছে। সুলতান, তুমি আমাকে এতদিন এটা বলনি? আমরা দুজন একসাথে রাত জেগেছি তখন, আর তুমি চুপ করেছিলে। কিভাবে বলতাম আমি না? তুমি জানতে প্রতিশ্রুতির কথা, কিন্তু জানতে না আমি সেটা ভেঙেছি। আমি নদীর ধারে গিয়ে বলেছিলাম আমি আমার ছেলেকে কখনো দেব না, যা হওয়ার হবে। তারপর দৌড়ে বাড়ি ফিরে এসেছিলাম, পেছনে না তাকিয়ে। কিন্তু নদী তো শুকিয়ে যাচ্ছে বাবা, তার মানে শঙ্খচূড় ভোলেননি? না, ভোলেননি। আমি জানি এই খরা তারই প্রতিক্রিয়া। বহু বছর চুপ ছিলাম, ভেবেছিলাম হয়তো তিনি রেগে গিয়ে চলে গেছেন, আর ফিরবেন না। কিন্তু বাবা, তুমি আমাকে বাঁচাতে গিয়ে পুরো গ্রামকে বিপদে ফেলেছ। কৃষকের ফসল নষ্ট হচ্ছে, ছোট বাচ্চারা পানি পাচ্ছে না। এটা ঠিক করা দরকার। আমি জানি রফিক, কিন্তু আমি জানি না কি করব। আমি নিজে শঙ্খচূড়ের সাথে কথা বলবো। না রফিক, তুই একা যাবি না। বাবা, তুমি লুকিয়ে যা করেছিলে তার ফল আমরা সবাই ভোগ করছি। এবার আমাকে নিজের মতো করে চেষ্টা করতে দাও। সকালে রফিক আমিনার কাছে যায়, গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ, যিনি নদীর পুরনো রীতি জানেন। তুই একা এসেছিস? তোর বাবা মা জানে তুই এখানে? জানি দাদি, কিন্তু আমি নিজে বুঝতে চাই আসল ব্যাপারটা কি। আপনি কি শঙ্খচূড়ের কথা জানেন? জানি রফিক, ভালো করেই জানি। শঙ্খচূড় এই নদীর অনেক পুরনো রক্ষক। কয়েক প্রজন্ম ধরে এই নদীর দেখাশোনা করেন। তার সাথে করা প্রতিশ্রুতি ভাঙা মানে নদীর সাথেই বিশ্বাসঘাতকতা করা। কিন্তু বাবা তো আমাকে বাঁচাতে চেয়েছিলেন, এটা কি অন্যায়? ভালোবাসা থেকে করা ভুলও ভুলই থাকে রফিক। একজন বাবা তার সন্তানকে বাঁচাতে চাওয়া স্বাভাবিক, কিন্তু তার ফল অন্য মানুষদের ভোগ করতে হলে সেটা সমস্যা হয়ে যায়। তাহলে শঙ্খচূড় কি নিষ্ঠুর দাদি? তিনি কি প্রতিশোধ নিতে চান? না রফিক, আমি অনেক বছর ধরে শঙ্খচূড়ের গল্প শুনেছি আমার নানির কাছে। তিনি নিষ্ঠুর না, ন্যায় খোঁজেন। যদি তুই নিজে গিয়ে সত্যি কথা বলিস, নিজের ইচ্ছার কথা জানাস, তিনি হয়তো শুনবেন। আমার ইচ্ছাটা কি হওয়া উচিত দাদি? আমি তো জানিই না নদীর সেবা করা মানে কি। সেটা তোকেই ঠিক করতে হবে রফিক। প্রতিশ্রুতি জোর করে চাপিয়ে দেওয়া যায় না, এমনকি শঙ্খচূড়ও তা জানেন। তিনি চান সত্যিকারের সিদ্ধান্ত, ভয় থেকে না, বোঝাপড়া থেকে। তাহলে আমাকে কি করতে হবে দাদি? আজ সন্ধ্যায় নদীর শুকনো তলায় গিয়ে দাঁড়া, শঙ্খচূড়কে ডাক দে, নিজের মনের কথা বল, লুকিও না কিছু। কিন্তু মনে রাখিস, মিথ্যা বললে তিনি বুঝে যাবেন। তার চোখ সাপের চোখ, কিন্তু বুদ্ধি বহু পুরনো, প্রাচীন। শুধু সত্যিটাই তাকে স্পর্শ করবে। আমার ভয় করছে দাদি, এত বড় সাপের সামনে দাঁড়ানো। ভয় পাওয়া স্বাভাবিক রফিক, কিন্তু মনে রাখিস, ভয় পেয়েও এগিয়ে যাওয়াটাই আসল সাহস। সন্ধ্যায় রফিক একা নদীর শুকনো তলায় দাঁড়ায়।
সুলতান আর আমিনা দূর থেকে দেখছে, কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। শঙ্খচূড়, আমি রফিক, সুলতানের ছেলে। আমি জানি আপনার সাথে আমার বাবার একটা প্রতিশ্রুতি ছিল, যা তিনি ভেঙেছেন। আমি এসেছি কথা বলতে, লুকোতে না। তুমি এসেছো রফিক। তোমার বাবা প্রতিশ্রুতি ভেঙেছিলেন ভয়ে। বহু বছর অপেক্ষা করেছি, ভেবেছিলাম কেউ আসবে না, কিন্তু তুমি কেন এসেছো? কারণ পুরো গ্রাম কষ্ট পাচ্ছে শঙ্খচূড়। ফসল নষ্ট হচ্ছে, মানুষ পানি পাচ্ছে না, ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। আমার বাবার ভুলের শাস্তি সবাই পাচ্ছে, এটা ঠিক না। তাহলে তুমি কি নিজেকে দিতে এসেছো প্রতিশ্রুতি পূরণ করতে, আমার রক্ষক হয়ে চিরকাল এই নদীতে থাকতে? সত্যি বলতে শঙ্খচূড়, আমি ভয় পাচ্ছি। আমি জানি না নদীর সেবা করা মানে কি, আমার জীবন কেমন হবে, আমি আর কখনো আমার মা বাবাকে দেখতে পাবো কি না। কিন্তু আমি এটাও জানি, শুধু ভয়ের জন্য পালিয়ে গেলে সমস্যা মিটবে না। সৎ উত্তর রফিক। এত বছরে কেউ আমার সামনে এভাবে নিজের ভয় স্বীকার করেনি, কিন্তু আমি জোর করে কিছু নেই না। আমার প্রতিশ্রুতি ছিল তোমার বাবার সাথে, তোমার সাথে না। তাহলে আপনি কি চান শঙ্খচূড়? শুধু নদী শুকিয়ে রেখে গ্রামকে শাস্তি দেওয়া তো ন্যায্য না, তাই না? আমার বাবা ভুল করেছেন, কিন্তু বাকি গ্রামবাসীর তো কোনো দোষ নেই। আমি চাই সততা রফিক। তোমার বাবা প্রতিশ্রুতি ভেঙেছিলেন লুকিয়ে, মিথ্যা বলে বছরের পর বছর। তাহলে যদি বাবা এসে সরাসরি ক্ষমা চান? সেটাই তো আমি চেয়েছিলাম বহু বছর ধরে। সুলতান আর আমিনা আর দূরে থাকতে পারে না, দৌড়ে এগিয়ে আসে। শঙ্খচূড়, রফিককে ছেড়ে দিন, দোষ আমার। আমি প্রতিশ্রুতি ভেঙেছি, আমাকে শাস্তি দিন, আমার ছেলেকে না। সুলতান, তুমি এতদিন লুকিয়েছিলে কেন? প্রথম দিনই যদি এসে বলতে, আমি ভয় পেয়েছি, আমার ছেলেকে দিতে পারবো না, আমি হয়তো অন্য পথ খুঁজতাম, অন্য কোনো সমঝোতা করতাম। আমি ভেবেছিলাম আপনি রেগে যাবেন, আমার ছেলেকে জোর করে নিয়ে যাবেন। ভয়ে আমি সাহস পাইনি সামনে আসতে। আমি ন্যায়ের রক্ষক সুলতান, দস্যু না। ভয় থেকে করা মিথ্যাই আসল সমস্যা তৈরি করে, প্রতিশ্রুতি ভাঙা না। মানুষ ভুল করে, এটা আমি জানি, কিন্তু ভুল লুকিয়ে রাখলে তা বিষের মতো ছড়িয়ে পড়ে। শঙ্খচূড়, আমি স্বামীর ভুল সমর্থন করছি না, কিন্তু একজন বাবা হিসেবে তার ভয়টা তো বোঝা যায়। আপনি কি ক্ষমা করতে পারেন না? রফিক, তুমি কি বলো? তোমার বাবা তোমাকে বাঁচাতে মিথ্যা বলেছিলেন, এখন তুমি সত্যি বলতে এসেছো। এই দুই সিদ্ধান্তের মধ্যে আমি কোনটা মানব? শঙ্খচূড়, আমার মনে হয় বাবা ভুল করেছিলেন, কিন্তু ভালোবাসা থেকে। আর আমি এখন যা করছি তাও ভালোবাসা থেকে, গ্রামের জন্য, বাবার জন্য, মায়ের জন্য। যদি শাস্তি দিতেই হয় আমাকে দিন, বাবাকে না। না রফিক, আমি বলতে দেব না এটা। তুই নিজের জীবন দিয়ে আমার ভুলের মূল্য দিবি, তা আমি হতে দেব না। থামো দুজনেই। একজন বাবা নিজের শাস্তি চাইছে ছেলের বদলে, ছেলে বাবার বদলে নিজেকে দিতে চাইছে। এই ভালোবাসাই তো আমি এতদিন দেখতে চেয়েছিলাম। আমি কাউকে শাস্তি দিতে চাই না, আমি শুধু চেয়েছিলাম সত্যিটা সামনে আসুক, আর মানুষ বুঝুক প্রতিশ্রুতির মূল্য কী। রফিক, তোমার সততা আমাকে স্পর্শ করেছে, আর সুলতান, তোমার আজকের সাহস, নিজের ভয় স্বীকার করে সামনে আসা, এটাও কম না। আমি পুরনো প্রতিশ্রুতি বাতিল করছি, তোমাকে নদীর সেবায় আটকে রাখব না রফিক। সত্যি শঙ্খচূড়, কিন্তু নদী তো এখনো শুকনো, শুধু প্রতিশ্রুতি বাতিল করলেই কি বৃষ্টি হবে? তার বদলে আমি একটা নতুন প্রতিশ্রুতি চাই, ভিন্ন রকমে। প্রতি বছর বর্ষার প্রথম দিনে এই গ্রামের মানুষ নদীর প্রতি কৃতজ্ঞতা জানাবে, নদীকে অবহেলা করবে না, তার পানি অপচয় করবে না, নদীর ধারের গাছ কাটবে না। শঙ্খচূড়, আমি প্রতিজ্ঞা করছি, বাকি জীবন এই প্রতিশ্রুতি রক্ষা করব, আর কখনো লুকাবো না, যাই ঘটুক না কেন। মনে রেখো সুলতান, ভয় থেকে করা মিথ্যা সব সময় বড় হয়ে ফিরে আসে, যেমন এই খরা ফিরে এসেছিল তোমার লুকোনো ভয় থেকে। সরাসরি কথা বলাই সবচেয়ে সহজ পথ, যদিও সবচেয়ে কঠিন মনে হয়। ধন্যবাদ শঙ্খচূড়। আর রফিক, তুই আজ যা করলি তা আমাদের পুরো পরিবারকে বাঁচালো। আমি শুধু সত্যি বলেছি মা,
শঙ্খচূড় নিজেই বলেছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, বড় কিছু করার দরকার হয়নি। দূরে মেঘ জমতে শুরু করে, প্রথম বৃষ্টির ফোঁটা মাটিতে পড়তে শুরু করে। বৃষ্টি। শঙ্খচূড়, দেখুন বৃষ্টি শুরু হচ্ছে। এই বৃষ্টি তোমার সততার পুরস্কার রফিক, মনে রেখো এই দিনটা। সেই রাতেই ৩ মাস পর প্রথম বৃষ্টি নামে। পুরো গ্রাম উঠোনে বেরিয়ে আসে, বৃষ্টিতে ভিজতে ভিজতে আনন্দ করে। এই বৃষ্টি শুধু পানির না, এটা সততার পুরস্কার। আমি জানতাম রফিক তুই পারবি। দাদি, আমি সত্যিই খুশি যে শঙ্খচূড়ের সাথে কথা বলতে গিয়েছিলাম। ভয় পেয়েও গিয়েছিলাম, কিন্তু গিয়ে ভালো হয়েছে। ভয় পাওয়া দোষের না রফিক, ভয় পেয়েও এগিয়ে যাওয়াটাই আসল সাহস। এটাই তো আমি তোকে বলতে চেয়েছিলাম। আমি তোর কাছে ঋণী ছেলে। তুই আমার ভুল ঠিক করেছিস এমনভাবে যা আমি নিজে বহু বছরেও করতে পারিনি। বাবা, তুমি আমাকে বাঁচাতে গিয়ে ভুল করেছিলে, কিন্তু সেটা ভালোবাসা থেকে। আমি রাগ করিনি, শুধু চেয়েছিলাম সত্যিটা জানতে আর সেটা ঠিক করতে। এখন থেকে আমাদের পরিবারে আর কোনো লুকোনো কথা থাকবে না। যাই হোক, একসাথে মুখোমুখি হব, একা একা কষ্ট বয়ে বেড়াবো না। সেই রাত থেকে গ্রামের মানুষ প্রতি বছর বর্ষার প্রথম দিনে নদীর পাড়ে জড়ো হয় কৃতজ্ঞতা জানাতে, শঙ্খচূড়ের নাম স্মরণ করে। আর রফিক বড় হয়ে প্রায়ই নদীর ধারে বসে থাকত, শঙ্খচূড়ের সাথে গল্প করত, ভয়ের বন্ধু হিসেবে না, বরং শ্রদ্ধার সম্পর্কে। কারণ সে শিখেছিল প্রতিশ্রুতি ভাঙা যতটা না ভয়ঙ্কর, তার চেয়ে ভয়ঙ্কর তা লুকিয়ে রাখা।